This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙতে গিয়েই পুরকর্মীদের পড়তে হলো বাধার মুখে। পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ছাদ হারানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়লেন মহিলারা। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হলো পুরকর্মীদের। কয়েকদিন আগেই হেলে পড়া এই বহুতলটি নজরে আনে টিভি 9 বাংলা। তারপর নড়েচড়ে বসে পুরসভা। এই খবর সম্প্রচারের পর বহুতলটি ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। আশ্বাস দেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। সেই প্রমোটার এখন আবার পলাতক। কিন্তু ফ্ল্যাটের জন্য যারা টাকা জমিয়েছিলেন তারা বলছেন তারা অনেক কষ্ট করে নিজেদের সর্বস্ব সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছিলেন। এরপর মাথার উপর থেকে যদি ছাদ চলে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। জটিলতা বেড়ে চলেছে। এই মুহূর্তে যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নাচের বান্ধব, এবং দেখো নিচে পুলিশ কিন্তু মজুদ রয়েছে, প্রচুর কিন্তু মহিলা পুলিশও রয়েছেন। যেহেতু এখানে অনেক মহিলা আবাসিক রয়েছেন তারা কিন্তু সকাল থেকে যেরকমভাবে বাধা দিচ্ছিলেন, ফলে মহিলা পুলিশ ফোর্সের সংখ্যাও কিন্তু এখানে বাড়ানো হয়েছে। এবং যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নাচার বান্ধব। তারা বলছেন যে ইললিগাল বাড়ির কথা বলা হচ্ছে, তারা একটাই কথা বলছেন যে এই চত্বরে প্রচুর ইললিগাল বাড়ি আছে, যদি ভাঙতে হয় তাহলে সবকটা বাড়ি ভাঙতে হবে। আমাদের সঙ্গে তো বসে আগে থেকে কথা বলেনি যে ভাঙা হবে। এখানে কোনো নোটিশ আসেনি, রাত কোনো কাগজ আসেনি আমাদের হাতে। যদি আসতো তাহলে আমরা ভেবে দেখতাম যে ভাঙতে দেবো কিনা। এটা কষ্টের টাকা, সবকটা ভাঙুক। আমার এটা 50 বছরের, আমরা এখানে বাসিন্দা, আমার বাবার জায়গা, আমি কোথায় যাব? আচ্ছা, কোনো রকম নোটিশ তো দেওয়া হয়নি? কিছু দেওয়া হয়নি, একদিনে সবকিছু করা হয়েছে, পুরো সব প্ল্যান করা আছে, এইগুলো সব সাজানো। আপনারা নোটিশ দেখতে চেয়েছিলেন? নোটিশ দেখতে চাইছি তো আনতে পারছে না, তো আনতে পারছে না নোটিশ। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করছে কোন প্রমোটার? ওদের বলুন খুঁজতে, ওদের বলুন, জান ওদের কাছে কোশ্চেন করুন আপনারা। এটা আমার জমি, আমাদের জমিও গেল, যা টাকাও গেল, আমি তো ফ্ল্যাটও কিনেছি, তো আমার টাকা গেল, জমি গেল, সব গেল, আমি কোথায় যাবো? গাছও গেল। আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গা, আমার ঘর, আমি চলে আসবো। প্রাণ যাক, আমাদের তো এমনিতেই প্রাণ চলে যাবে, এমনিতেই তো বাড়ি ছাড়া হয়ে যাব। এটা আবার আশঙ্কার কি আছে? ওই বাড়ি ভাঙবে না, এই বাড়ি ভাঙবে। এটা কি হাতে বানানো মুয়া? গোল করলাম, বেকা হলো, ভেঙে দিলাম। এটা আমাদের খাটনির টাকা। তারা বলছেন যে এই ফ্ল্যাট বা এই বহুতল তারা ভাঙতে দেবেন না। তারা এরকম মনোভাব দেখাচ্ছেন। পুরসভার কর্মীরা তারা অপেক্ষারত, যারা এখানকার যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা তারা অপেক্ষারত, এবং বাইরে মহিলা পুলিশের ফোর্স, সেই মহিলা পুলিশের ফোর্সও কিন্তু বাড়ানো হয়েছে। প্রতিনিধি কৌস্তব রয়েছেন একদম ঘটনাস্থলে। কৌস্তব, পুরকর্মীরা বহুতল ভাঙতে এসেছেন, বাসিন্দারা বহুতল ভাঙতে দেবেন না। এই স্নায়ু যুদ্ধ আর কতক্ষণ চলবে? দেখো, অনেকক্ষণ পার হয়ে গেল, এই স্নায়ুযুদ্ধ কিন্তু চলছে। এই মুহূর্তে যে নির্মীয়মান সাদা বাড়ি, সেই নির্মীয়মান সাদা বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং দেখো এখানে যারা আবাসিকরা রয়েছেন সেই আবাসিকরা এমন একদিকে রয়েছেন, এবং অন্যদিকে আমি তোমাকে একটু অন্যদিকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে পুরকর্মীরা এখনও অপেক্ষারত অবস্থায় রয়েছেন। সেই ছবিটা আমি তোমাকে এক্ষুনি দেখানোর চেষ্টা করছি। দীপ, এখানে পুরকর্মীরা কিন্তু আজকে সকাল থেকে অপেক্ষারত অবস্থায় রয়েছেন। তারা কিন্তু আজকে যে পুরসভার থেকে যে নিদান পেয়েছিলেন, সেই নিদান পেয়ে কিন্তু তারা আজকে এখানে আসেন সেই নির্মীয়মান বাড়িটি ভাঙতে, এবং তারপরে কিন্তু এখানে তারা বিক্ষোভের মুখে পড়েন। যে আবাসিকরা রয়েছেন সেই আবাসিকরা গেট বন্ধ করে দেন। এই বহুতলের, এই 6 তলার যে বহুতল রয়েছে সেই বহুতলটির গেট বন্ধ করে দেন, এবং গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং দেখো মাঠে যে সংলগ্ন যে মাঠটি রয়েছে, তুমি দেখো প্রচুর পুলিশ ফোর্স কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ পুলিশ, যে স্থানীয় যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা আসেন, তারা এখানকার আবাসিকদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু যে আবাসিকরা রয়েছেন সেই আবাসিকরা কিন্তু নাছোড় বান্ধা, এবং তারা কিন্তু একটা কথাই বলছেন যে মুচলেখা না পাওয়া পর্যন্ত, বা তাদের পরবর্তী যে ঠিকানা, অর্থাৎ তাদের যে মাথার ছাদ হারিয়ে যাচ্ছে, পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত কিন্তু তারা এই জায়গা ছাড়বেন না। কারণ নিজেদের এই কথা শোনার পর পুরসভার তরফে কেউ এসে কি আশ্বাস দিয়েছেন পুনর্বাসনের এখনো পর্যন্ত, নাকি শুধু যারা ভাঙতে এসেছেন তাদেরই শুধু পাঠিয়ে দেওয়া হয়েছে?
দেখো এখনো পর্যন্ত পুরসভার কাউকে এখানে পর্যন্ত দেখা যায়নি, কারণ যারা ভাঙতে এসছেন সেই পুরকর্মীরা তারাই রয়েছেন, কিন্তু পুরসভার কেউ এসে এখানে যারা আবাসিকরা রয়েছেন তাদের কাউকে আশ্বাস দেননি। এবং তারা যেমনটা বলছেন যে তাদেরকে যে পুনর্বাসনের যে আশ্বাস দেওয়া হবে সেই আশ্বাস তাদেরকে দেওয়া হয়নি, নোটিশ দেওয়া হয়নি, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার যারা আবাসিকরা রয়েছেন। শুধু তাই নয় দীপ, আরও একটা অদ্ভুত জিনিস এখানে লক্ষ্য করা গেল। তারা বলছেন যে এখানে অনেকগুলো অবৈধ নির্মাণ রয়েছেন এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন সেই স্থানীয় বাসিন্দারাও কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখান এবং তারাও কিন্তু এই আবাসিকদের পাশে এসে দাঁড়াচ্ছেন। তারাও কিন্তু বলছেন যে এই বাড়ি, এই যে বহুতলটি রয়েছে সেই বহুতলটি ভাঙতে দেওয়া যাবে না, অর্থাৎ কিনা বহুতল ভাঙার ক্ষেত্রে এক্ষেত্রে আবাসিকদের সঙ্গে কিন্তু যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন সেই স্থানীয় বাসিন্দারাও এককাট্টা হয়ে গেছেন। দিদি, স্থানীয় যে বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দারাও বলছেন যে আপনাদের সঙ্গে রয়েছেন, তারাও বলছেন যে বাড়ির বহুতলটি ভাঙতে দেবেন না। কিছুটা হলেও কি তাহলে আশ্বাস পাওয়া যাচ্ছে? একদম আমরা তাদের কাছে হাত জোর করে থ্যাংক ইউ বললাম যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, কারণ হচ্ছে এটা আমাদের মাথার ছাদ। ওনারাও বুঝতে পারছে যে আমাদের যদি আজকে মাথার ছাদ চলে যায় তাহলে ওদেরও কাল যেতে পারে। তাই এই লড়াইটা আমাদের একার লড়াই না, এইটা পুরো লোকের, আমাদের সকলের লড়াই। পুরসভার যে নোটিশ রয়েছে, কোথায় নোটিশ? কোথায় নোটিশ? কোথায় কি এখানে ঝাঁপ মেরে দেখাবো? কোথায় নোটিশ? নোটিশ ওইটাই আছে, নোটিশ এইটাই নেই। একেবারে কৌস্তব, বোঝাই যাচ্ছে ঘন্টা পর ঘন্টা ধরে পরিস্থিতি কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ পুরসভার তরফ থেকে কেউ এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেননি। আমাদের মাথা ছাদ যেতে দিচ্ছি, হেলেছে ওইটা আর বলছে এইটা ভাঙবো। আরে একটা ব্যবস্থায় আসুক, দুটো বাড়ির লোকের কষ্ট করে কেনা, ওখানেও যেরকম গরিবরা আছে আমরাও গরিব, আমরা হাইফাই না। পুরসভার কর্মীরা আসলে তাদের সঙ্গে কি আপনারা সমঝোতায় রাজি হবেন? ওরা যদি আমাদের কথায় রাজি হয় তাহলে আমরাও রাজি হব। ওনারা যদি আমরা যে অভিযোগটা রাখছি সেই অভিযোগের অনুযায়ী যদি আমাদের কাজ হয় তাহলে আমরা নিশ্চয়ই তাদের সাথে আমরা সহমত করব। আমাদের মাটির তলায় পায়ের তলার মাটি হিলে যাচ্ছে, মাথার তলার ছাদ হিলে যাচ্ছে, আর আমাদেরকে সান্ত্বনা দিতে আসছে। আমরা ছটালাটা ভেঙে দেখবো ঠিক হচ্ছে কি না। আমাদেরকে শোনানো হলো, আমাদেরকে আমরা শুনছিলাম 3 তারিখে ভাঙবে, সেই জায়গাটা এসে গেল 30 তারিখ। হ্যাঁ, 3 তারিখে আমরা জানাবে 3 তারিখে ভাঙবে কি না। আর আজকে রাত ঠিক করে নিল যেটা ভাঙবো, তাহলে এই 20টা ফ্যামিলি কোথায় যাবে? রাস্তায় গিয়ে দাঁড়াবে? আমি এতগুলো লোককে বলছি এই 20টা ফ্যামিলি কোথায় দাঁড়াবে? এটা যদি আননিগাল আছে, বাকি সব আননিগাল আছে, সব ভাঙুক। আবাসিকরা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে, এবং এই ক্ষোভের কারণে কিন্তু যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহার সঙ্গে, তিনি কি জানালেন TV9 বাংলাকে, শোনাবো। বাসিন্দাদের তো বুঝতে হবে যে বাড়িটা যেইভাবে তৈরি হয়ে রয়েছে তাতে পাশের বাড়ির ওপরে একটা বিপজ্জনক প্রভাব ফেলছে, এই বাড়িটাও বিপজ্জনক হয়ে রয়েছে। এখন প্রাণহানি হোক এটা তো আমরা কেউ চাই না, মানুষকে তো বাঁচাতে হবে। তো এই বাড়িটাকে এখন ডেমোলিশন শুরু করে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গিয়ে দেখবে এবং তারপরের পদক্ষেপ ঠিক করবে, এটা ওইখানকার মানুষকে বুঝতে হবে। এই যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের সুরক্ষাকে মাথায় রেখেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা, এটা ওদেরকে বুঝতে হবে এখানে। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। পয়সা নিয়ে যদি প্ল্যান পাস হয় তো স্বাভাবিকভাবে বাড়ি হেলেই পড়বে, বাড়িটা সোজা হয়ে থাকবে না। শুনেছি একসময় যাদের পয়সা কড়ি আছে তারা ওই ইটালির পিসার হেলানো মিলার দেখতে যায়, পিসির হেলানো বাড়ি দেখতে আসবে কলকাতাতে, পর্যটন কেন্দ্র হবে কলকাতা। লন্ডন হতে পারলো না, প্যারিস হবে। কমবে পদপিষ্ট আশঙ্কাজনক অবস্থা হসপিটালে ভর্তি বেশ কয়েকটা। পরের খবরে আসি, মহকুমে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু, তার মধ্যে বাংলার 2 জন পুণ্যার্থী, কলকাতার বাসন্তী পোদ্দার এবং শালবনির উর্মিলা ভূঁইয়া। এখনও নিখোঁজ জুনপুটের পবন জানা, তমলুকের রচনা মাইতি এবং মালদা ইংরেজ বাজারের অনিতা ঘোষ। নিখোঁজদের সন্ধানে হেল্পলাইন নম্বর চালু করেছে মহাকুম্ভ মেলা কর্তৃপক্ষ। হেল্পলাইন নম্বরটি হলো 1902। কিন্তু কিভাবে এত বড় দুর্ঘটনা সে নিয়ে আলাদা তদন্ত রিপোর্টে জমা দেবে উত্তরপ্রদেশ পুলিশ। যোগী আদিত্যনাথের নির্দেশে মেলা প্রাঙ্গণের নিরাপত্তা সরেজমিনে উত্তরপ্রদেশের মুখ্য সচিব এবং ডিজিপি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিচার বিভাগীয় তদন্ত কমিটির নেতৃত্বে প্রাক্তন বিচারক হর্ষ কুমার।
বরাত জোরে রক্ষা বছর 13 কিশোরের। মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে পদপিষ্টের ঘটনায় হাড় হিম করা অভিজ্ঞতার কথা শোনালো রাজগঞ্জের মোদক পরিবার। অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল, অনেক মানুষ হয়েছিল, ভিড়ভাড়টা হয়েছিল। যাওয়ার সময় স্নানটার ভালো মতনই হয়েছিল, কিন্তু আসার সময় এত ভিড় হয়েছিল যে বাবা আমার ব্যাগটাকে ছাড়ে আমাকে বাঁচায়, ভিড়টার থেকে বাইর করে কোনো একটা রাস্তার পাশে চলে গেল। তারপরে আমার ব্যাগ ছুঁড়ে ফেলে দিতে হয়েছে, কারণ আমার ছেলে খুব আর্তনাদ করে বাবা বলে ডেকে উঠেছিল। ছেলেকে বাঁচাতে গিয়ে আমার ব্যাগ ট্যাগ সব ফেলে দিয়েছি এবং ছেলেকে বাঁচিয়ে আমরা সবাই মিলে ঠিক সকাল 6টা নাগাদ আমাদের ছাউনি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ আশ্রমে আসি। মহাকুম্ভের প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ আনলেন মধ্য হাওড়ার বাসিন্দা পূর্ণেন্দু ঘোষ। প্রয়াগরাজের মহাকুম্ভের অভিজ্ঞতার কথা শোনালেন TV9 বাংলাকে। কোনো মেডিকেল ক্যাম্প দেখেননি, পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুললেন হাওড়ার পুণ্যার্থী। আজকে বন্দোবস্ত যেটা মানে আনএক্সপেক্টেড, আমাদের সেখানে আমরা মেডিকেল কোনো ক্যাম্প দেখতে পাইনি কুম্ভের মধ্যে, এবং আমরা কোনো পুলিশ মানে প্রশাসন যেটা যারা রাস্তা বলে দেবে বা যারা রাস্তা দেখিয়ে দেবে ভেতরে ঢোকার পর, এরকম কোনো কিছু নেই। খুশি তৎপরতা থেকে ভীষণ রকমভাবে অবাক হয়ে যাই যে আমরা হঠাৎ করে এত তৎপরতা কেন, এবং তারপর অনেকেই বেরিয়ে যায়, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে, এবং তখনই আমরা ওখানে একটু কানাঘুষো শুনতে পাই যে এরকম বহু মানুষ নাকি পদপিষ্ট হয়েছেন, তাই এত পুলিশি তৎপরতা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু কলকাতার বাসিন্দার। ছেলে, মেয়ে এবং বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে খবর, হুড়োহুড়ির মধ্যে আচমকাই পড়ে যান বাসন্তী দেবী। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে। মহিলা ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে মায়ের দেহ। মৃতার ছেলে সুরজিৎ পোদ্দার জানিয়েছেন এখনও ময়নাতদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত। মহাকুম্ভে বাসন্তী পোদ্দারের সঙ্গে গিয়েছিলেন তার ছেলে ও মেয়ে। প্রচণ্ড ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানাচ্ছেন মৃতার মেয়ে। কুম্ভ মেলায় চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন মৃতার মেয়ে। ইসকনের কয়েকজন এসে মাকে তোলে, সেই সময় প্রশাসনের কাউকে আশেপাশে দেখতে পাওয়া যায়নি, অভিযোগ পরিবারের। আপনি তো সঙ্গে ছিলেন, যদি একটু ওই যে ভিড়ে মানে আমরা যাচ্ছিলাম সব, এমন ধাক্কিয়ে আমাদের ধাক্কা মানে এমন ভাবে ভেঙে পড়েছে একটা লাইন থেকে পুরো গায়ে সবাই মানে অসুস্থ হয়ে গেছে। সবাই 4জনই আমরা অসুস্থ, সবারই পায়ে, আমি তো উঠতেই পারছি না পা, সবাই একদম মারাত্মক দুর্ঘটনার মুখ থেকে আমরা বেঁচে গেছি। কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন একদম ঠিকঠাক ছিল না, খুব লেট করে সব আসছিল, মানে যা সহযোগিতা করার সময় তখন আমরা কাউকে পাইনি। মৃত বাসন্তী পোদ্দারের পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি কি জানালেন শোনাবো। ওরা সর্বক্ষেত্রেই ব্যর্থ, ওরা প্রশাসনে ব্যর্থ, ওরা অর্থনীতিতে ব্যর্থ। এমনকি একটা কুম্ভ মেলা করা, যারা এত হাইপ তুললো, এত হাইটেক বললো, হাজার হাজার কোটি টাকা খরচা করলো, ওরা জাতীয় মেলা বললো, তাকে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিল, আর গঙ্গাসাগর মেলাকে 1 টাকাও দিল না, জাতীয় মেলাও ঘোষণা করলো না। কিন্তু এখানেও কোটি কোটি মানুষ আসেন। আমরা সবাই মিলে চেষ্টা করেন, আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটরিং করেন, পুলিশ প্রশাসন কেউ ঘুমন না, সারা রাত জেগে আমরা পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে তারা আসতে পারেন, পুজো দিতে পারেন, স্নান করতে পারেন, তার ব্যবস্থা আমরা করি। সেখানে সেই ব্যবস্থা ছিল না, এখানে শুধু মিডিয়া হাইপ ছিল, টেকনোলজি হাইপ ছিল, কিন্তু কোনোটাই কাজ করে। আমি তো বারণ করছি, তো শরীর খারাপ ছিল। ছেলেমেয়ের সাথেই গিয়েছিলেন? হ্যাঁ, ছেলে গেছে আমার। খুবই খারাপ লেগেছে, কারণ এরকম ভাবিনি যে এরকমভাবে যাবে। এখন কি করবো, এখন করার কিছু নেই। কীভাবে মরেছে সেটা আমি বুঝতে পারিনি, এখনও বলতে পারবো না। ওর ছেলে গেছে, মেয়ে গেছে, আর ওর দিদি গেছে, বড়দি গেছে, এই 4জন মিলে গেছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মদিরপুরের বৃদ্ধারও। মেয়ে জামাইয়ের সঙ্গে পুণ্যস্নানে গিয়েছিলেন শালবনির গোদা পিয়াশাল সংলগ্ন কাছারি রোড এলাকার বাসিন্দা বছর 78-এর উর্মিলা ভূঁইয়া। প্রয়াগরাজে মতিলাল নেহরু মেডিকেল কলেজের মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করেন তার নাতনি। অ্যাম্বুলেন্সে করে দেহ আসবে খড়গপুরে, সেখান থেকে যাবে শালবনির বাড়িতে।
সকালে আমরা খবর পাই আমার যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার দিদিমা। আমার মামার কাছে খবর আছে, মানে ভোরের দিকে খবর আছে যে আমার দিদিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ছত্রচ্ছিন্ন হয়ে গেছিলো ওখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো তারপরে ওখানে খোঁজাখুঁজি খোলার পরে অনেকক্ষণ পরে আমাদের কাছে খবর আছে দুপুর 1:30-2টার দিকে খবর আছে যে আমার যে দিদিমা তার মানে দেহটা হসপিটালে পাওয়া গেছে। মানে যে মারা গেছে তার ছোট মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেন্সলেস হয়েছিল, তাকে তো সবাই সেইখানে পুলিশের সেবা সুস্থতা করে সে ভালো হয়েছে। তারপরে আবার জেঠিমাকে পাওয়া যায়নি, তারপরে খবর এলো যে হচ্ছে উনি হচ্ছে হাসপাতালে, মানে চারদিকে খুঁজাখুঁজি করছে, যে উদ্দেশ্যে যাওয়া হয়েছিল যে করতে পারেনি মনে হয়। কিন্তু আমরা অনেক করে বারণ করেছিলাম জেঠিমাকে যে তোমার বয়স হয়েছে, তুমি জেঠিমা তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু বলছে যদি আমার মৃত্যু হয় তো ওইখানেই হবে। হ্যাঁ, যদি পূর্ণ করতে যে হ্যাঁ তীর্থযাত্রায় যদি মারা যায় তো মারা যাব। আমার তো এক প্রকার মানে একটা ডান হাত লোকের ভেঙে গেলে যেরকম অবস্থা হয় আমারও সেই অবস্থা হয়ে গেছে। প্রশাসন আমাকে ফোন করেছিলেন, আমার নবান্ন থেকে কমিশনার সাহেব ফোন করেছিলেন, জেনেছেন, এবং আমার লোকাল থানার যে শালবনী এসআই উনিও ফোন করেছেন দুবার। ভিডিও এসেছিলেন দেখলাম। হ্যাঁ, বিডিও সাহেব এসেছিলেন, বলে লোকাল থানায় যে বলেছে উনিও বলেছেন কোনো প্রশাসনিকভাবে সাহায্য পাচ্ছেন। প্রশাসনিকভাবে সাহায্য পাচ্ছি। ওনার বলছে কোনো অসুবিধা হলে আপনাকে ফোন করবেন, আমার ফোন নম্বরও দিয়েছেন, ওনার কন্ট্যাক্ট করতে বলেছেন, আর আমাদের ফোন নম্বরও নিয়েছেন, ওনার গাড়ির সঙ্গে কথা বলছেন। যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি, এবং ওনাদেরকে যাতে বেনারস থেকে আসতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা করছি। আমরা আজকে মৃতদেহ আসছে, তো আজকে এই বাড়িটা আসলে পরে আমরাও তখনও থাকবো। তো আমরা এখনও পর্যন্ত সকাল 6:30টার সময় বেনারস পেরিয়েছে ওরা, যে খবরটা পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনও মানে সময়ে সময়ে আপডেট নিচ্ছেন কত দূর এগিয়েছেন। তো সেই হিসেবে যখন আসবেন তখন আমরা বসে থাকবো, সবাই মধ্যে আমাদের পিআরআই বডিজ যারা আছেন তারাও থাকবেন। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। মহাকুম্ভ মেলায় আবারও আগুন। 19শে জানুয়ারির ঠিক 11 দিনের মাথায় আবারও আগুন, পুড়ে ছাই একাধিক তাঁবু। এই মুহূর্তে কুম্ভ থেকে যে খবর পাচ্ছি, কুম্ভের মেলায় আগুন লেগেছে। এর আগে 19শে জানুয়ারি আগুন লেগেছিল কুম্ভের মেলায়, তার 11 দিনের মাথায় আজ আবার কুম্ভে আগুন লাগলো, পুড়ে ছাই একাধিক তাঁবু। শুধু একটাই ভালো খবর, হতাহতের এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, কুম্ভের মেলায় আগুন লেগেছে আবার, অর্থাৎ একবার আগুন লেগেছিল 19শে জানুয়ারি, তারপর তার 11 দিনের মাথায় আজ আবার আগুন লেগেছে কুম্ভের মেলায়, পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক তাঁবু। কিন্তু এই মুহূর্তে কুম্ভের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো, তাই দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা তৎপর, দমকল তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে গোটা বিষয়টি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন, যার ফলে হতাহতের কোনো খবর নেই। সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবেই কুম্ভের মেলা চলছে। নজর রাখবো এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজে। জেল থেকে ছাড়া পেয়েই বিধানসভার কমিটিতে ঠাঁই পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 2টি কমিটিতে জায়গা পেলেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূল জমানায় এই প্রথম বিধানসভার কমিটিতে ঠাঁই পাচ্ছেন জ্যোতিপ্রিয়। বিধায়ক হিসাবে এবার থেকে কাজ করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। কোন কোন কমিটিতে তার জায়গা হয়েছে জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, দেখো, জ্যোতিপ্রিয় মল্লিককে আপাতত 2টি কমিটিতে রাখা হয়েছে, একটি লোকাল ফান্ড কমিটি আর অন্যটি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তি যে দপ্তর রয়েছে সেই 2টি কমিটিতে তাকে রাখা হয়েছে। এবং তার পাশাপাশি তিনি বিধায়ক হিসাবে শুরু করতে পারবেন আনুষ্ঠানিকতা। প্রদীপ্ত, তোমার একটু কথা কেটে যাচ্ছে, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি। হ্যাঁ প্রদীপ, তো শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে যে সিদ্ধান্ত বিধানসভায় নেওয়া হয়েছে তাকে 2টি কমিটিতে মূলত রাখা হয়েছে, একটি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তির যে কমিটি রয়েছে সেখানে, এবং তার পাশাপাশি লোকাল ফান্ড কমিটিতে তাকে রাখা হয়েছে। এবং তারই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক যে আনুষ্ঠানিকভাবে জেল মুক্তি ঘটেছে তার সেই বিষয়টিও বিধানসভার যে বুলেটিন রয়েছে সেই বুলেটিনেও প্রকাশিত হয়েছে। অর্থাৎ এবার বিধায়ক হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিক তার যে পুরনো যে কাজকর্ম সেই কাজকর্মে তিনি ফিরতে পারবেন, এবং এক্ষেত্রে তিনি যাতে দ্রুত ফিরতে পারেন তার জন্য বারংবার বিধানসভায় এসে দরবার করতে দেখা গিয়েছে হাবড়ার তৃণমূল বিধায়ককে। এবং আজকেও তিনি বিধানসভায় এসেছিলেন, গতকালও বিধানসভায় এসেছিলেন, এবং
গত সপ্তাহেও আমরা তাকে বারংবার বিধানসভায় আসতে দেখেছি। এবং শুধু তাই নয়, দ্বীপ হাবড়ার কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যথেষ্ট সক্রিয় হয়েছেন। এখনো পর্যন্ত এলাকায় না গেলেও এলাকার উন্নয়ন, এলাকার কাজকর্ম কিভাবে চলছেন তার গোটাটা তিনি স্থানীয় যে কাউন্সিলররা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তাদের সঙ্গে ফোনে কথা বলছেন, প্রয়োজনে যে সমস্ত নির্দেশ দেওয়ার সেই নির্দেশ দিচ্ছেন এবং তদারকির কাজকর্মও কিন্তু করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে সরস্বতী পুজোর পর হয়তো হাবড়াতে তিনি যাবেন।